একটা চাকা গর্তে পড়ে গাড়িতে ঝাঁকুনি লাগায় চমকে তাকায় বহ্নি। গত কয়েকদিনের ধকল, রাত জাগা, কান্নাকাটি সব মিলিয়ে ক্লান্তিতে কখন যেন তন্দ্রা এসে গিয়েছিল। জানালা দিয়ে বাইরে তাকায় সে। ঘোরের মধ্যে কিছুই ঠাহর করতে পারে না। মোটামুটি চওড়া একটা রাস্তা দিয়ে গাড়ি চলছে। রাস্তার দুধারে সারি দিয়ে দাঁড়ানো বাড়ি, বেশিরভাগই দোতলা। পিছনের কাঁচের দিকে তাকিয়েও কিচ্ছু বুঝতে পারে না। কোন অচিনপুরে এসে পড়ল সে। বাম দিকে তাকাতে তার সম্বিত ফেরে। পাশে বসা পুরুষটিও একবার তাকায় তার দিকে। তারও বোধহয় চোখ বুজে এসেছিল। নিজেকে সামলানোর চেষ্টা করে বহ্নি। বারবার পিছন ফিরে তাকায়। ভর দুপুর, ঠাঁ ঠাঁ রোদে পুড়ছে ফাঁকা রাস্তাটা। একাকী, ভীষণ একা লাগে বহ্নির। একা লাগলে, ভয় করলে ছুটতে বাবার কাছে চলে যায় সে। কিন্তু আজ তো আশেপাশে বাবা নেই। ঠোঁট ফুলিয়ে কান্না বেরিয়ে আসতে চায়। ঢোক গিলে নিজেকে সামলায় বহ্নি। নিজেকে বোঝায় সে তো সদ্যজাত নয়, তবে সদ্য বিবাহিতা। তসরের ধুতি পাঞ্জাবি পরে গলায় ঝামরে যাওয়া জুঁইয়ের মালা ঝুলিয়ে যে পুরুষটি পাশে বসে আছে, যার নাম চিরন্তন, সে যে বহ্নির চিরন্তন সাথী। গত সন্ধ্যায় 7 পাকে বাধা পড়েছে তারা। সময়টা বিগত শতাব্দীর 8-এর দশক। সাধারণত তখন বিয়ের আগে পাত্রপাত্রীর মেলামেশার সুযোগ থাকত না। দুই পক্ষের পরিবারের সম্মতিতে অপরিচিতের হাত ধরে ভবিষ্যতের দিকে অগ্রসর হতো দুজন মানুষ। চিরন্তন ও বহ্নিও এই ব্যবস্থার ব্যতিক্রম নয়। আর ঘুমোলে চলবে না মামি, আমরা প্রায় পৌঁছে গেছি। ড্রাইভারের পাশের সিটে বসে থাকা ননদের মেয়ের কথায় বহ্নির ভয় বাড়ে। শক্ত হয়ে বসে থাকে সে। রাস্তার দুধারের বেশিরভাগ বাড়ির মহিলাদের কৌতূহলী দৃষ্টি যে তাকে দেখার জন্য ব্যাকুল, তা তার অজানাই রয়ে যায়। একটি দোতলা বাড়ির সামনে গাড়ি দাঁড়ায়। শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয় চতুর্দিক। কয়েকজন মহিলা বহ্নিকে গাড়ি থেকে নামায়। শুরু হয় বধূবরণ পর্ব। নিজের চারপাশে অজস্র মানুষ এবং সকলে অপরিচিত দেখে ভয় করে বহ্নির। অসহায় লাগে। ভাবে এত মানুষের সঙ্গে সে আদৌ মানিয়ে চলতে পারবে তো? মন বলে বাবা থাকলে শান্তভাবে ভরসা দিত। আশ্রয়ের অলীক আশায় একবার পিছনের রাস্তাটির দিকে তাকায় সে। এক আত্মীয়া বলেন, সামনের দিকে তাকাও বৌমা, এত পিছুটান রাখলে সংসার করবে কেমন করে? বাবার বাড়ির থেকে সম্পূর্ণ বিপরীত পরিবেশ ও পরিস্থিতির পরিবারে বিয়ে হয়েছে বহ্নির। তার বাবা উচ্চপদস্থ রেলওয়ে অফিসার। আশৈশব বহ্নির জীবন কেটেছে বিশাল খোলামেলা রেলওয়ে বাংলোতে। বাবা, মা, দাদা ও বহ্নিকে নিয়ে মাত্র 4 জনের ছোট্ট সুখী সংসার। বলা বাহুল্য যে বাড়িতে সব থেকে বেশি প্রশ্রয় পেয়েছে বহ্নি। বিপরীতে তার শ্বশুরবাড়ির সদস্য সংখ্যা অঢেল। শ্বশুরমশাইও বেশ ভালো পোস্টে চাকরি করতেন, কিন্তু বেশি সন্তান থাকায় বিশেষ টাকা পয়সা গুছিয়ে উঠতে পারেননি। চিরন্তন পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান। বেশিরভাগ ভাসুর ননদ অন্য শহরে কিংবা অন্য রাজ্যে থাকে। বর্তমানে শ্বশুরমশাই, শাশুড়ি মা, চিরন্তন, সেজ ভাসুর, যা ও তাদের 5 বছরের মেয়ের সঙ্গে বাস করে বহ্নি। বড় ননদও একই শহরে থাকে। মাঝে মধ্যেই ননদ তার পুরো পরিবার নিয়ে এসে ওঠেন এই বাড়িতে। তাছাড়া আত্মীয় স্বজনের যাতায়াত তো লেগেই থাকে। বহ্নিদের বেশি আত্মীয়ও নেই। তার কাকা পরিবার নিয়ে বারাণসীতে থাকে। বছরে একবার তাদের সঙ্গে দেখা হয়। 2 মামা বাংলাদেশ নিবাসী। দেশভাগের পরে বহ্নির দাদু পরিবার নিয়ে এপার বাংলায় চলে এলেও তার 2 ছেলে তাদের মামার সঙ্গে পূর্ব পাকিস্তানে রয়ে গিয়েছিল। তারা এই দেশে আসেননি। মামাদের সঙ্গে তো কেবল চিঠিতে যোগাযোগ আছে মাত্র। এত মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠে বহ্নি। আসলে মানুষগুলো তাকে যদি একটু আপন করে নিত, তাহলে বোধহয় এতটা দমবন্ধ লাগতো না তার। দোতলার ব্যালকনিটা বহ্নির কাছে মুক্তির ঠিকানা। তার ঘর দোতলায়। ঘর লাগোয়া ব্যালকনি থেকে সোজা সেই রাস্তাটা দেখা যায়, যার উপর দিয়ে একদিন এই বাড়িতে নববধূরূপে প্রবেশ করেছিল বহ্নি। চওড়া মোরামের রাস্তাটা গিয়ে সোজা মিশেছে বাস রাস্তায়। বারান্দা থেকে রাস্তার শেষ প্রান্তে এসে থামা বাসগুলোও দেখতে পায় সে। রাস্তাটা বহ্নির কাছে যেন একটা সেতু,
সে প্রতি মুহূর্তে ভাবে রাস্তা ধরে ছুটতে গিয়ে সামনে থামা বাসে উঠে চলে যাবে বাবার কাছে, পৌঁছে যাবে মেয়েবেলায়, যেখানে আছে শুধুই আনন্দ। বাংলোর কম্পাউন্ডের সেই বিশাল বকুল গাছটায় বাঁধা দোলনায় মনের আনন্দে তুলবে, উদাত্ত কণ্ঠে গান গাইবে, ছুটে বেড়াবে সারা বাড়িময়। ছুটির দিনে সারা দিন শুধু গল্পের বই আর আড্ডা। কোনো বিষয়ে রাগ অথবা মন খারাপ হলে চুপ করে বাবার খাটে গিয়ে বসবে। বাবা মাথায় হাত বুলিয়ে মন ভালো করে দেবেন। বাড়ির সামনের সোজা রাস্তাটা বনহিকে শুধুই সোনাঝরা দিনগুলোয় ফিরে যাওয়ার স্বপ্ন দেখায়। অবশ্য ব্যালকনিতে বেশিক্ষণ দাঁড়ানোর অবকাশ পায় না বনহি। তার নিয়ম এখন ঘড়ির কাঁটায় বাঁধা। ভোর 5টায় ঘুম থেকে উঠে ভাসুরের মেয়েকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করতে হয়। যা চাকরি করেন, তাই তার মেয়ের সব দায়িত্ব বনহির। বাচ্চাকে তৈরি করানোর পরে রুটিন মাফিক চলে অজস্র কাজ। বৌভাতের পরের দিন বড় ননদ সব নিয়ম বুঝিয়ে দিয়েছিলেন। শ্বশুর শাশুড়ি ভালো মানুষ, তারা সাধারণত বনহিকে আঘাত দিয়ে কথা বলেন না, যা সংসারের বিষয়ে বিশেষ মাথা ঘামান না। সমস্যা সেজ ভাসুর ও বড় ননদকে নিয়ে। তারা নিজেদের সংসারের সর্বে সর্বা মনে করেন। অদ্ভুতভাবে শ্বশুর শাশুড়িও এই বিষয়ে কোনো প্রতিবাদ করেন না। বড় ননদ মনে করেন বাবার বাড়ির সংসারটা তার স্কুল এবং তিনি প্রধান শিক্ষিকা। ছোট ভাইয়ের বউটিকে শাসনে বেঁধে রেখে অদ্ভুত আত্মতৃপ্তি অনুভব করেন তিনি। মাঝে মধ্যেই ছোট ভাইয়ের বউয়ের নানান পরীক্ষা নেওয়ার জন্য চলে আসেন তিনি। কখনো চলে রান্নার পরীক্ষা, তো কখনো সেলাইয়ের। ভাসুর মানুষটি আর এক ধরনের, অর্থের প্রতি তার প্রবল আগ্রহ। বাড়িতে আসা প্রতিটি ছোটখাটো জিনিসকেও তিনি নিজের মনে করেন। বনহি চিরন্তনের কাছে শুনেছে শ্বশুরমশাই ও তারা সব ভাইয়েরা টাকা দিয়ে একসঙ্গে এই বাড়িটা তৈরি করেছেন। সেজ ভাসুর দিয়েছিলেন সবচেয়ে কম টাকা। বনহির ধারণা তাই হয়তো দাপুটে ব্যবহার দিয়ে তিনি বাড়িটা নিজের অধিকারে রাখতে চান। সেজ ভাসুরের ভাষায় যেন বিষ মেশানো। কোনোদিন সন্ধ্যায় বাইরে ফুচকা খেয়ে এলেও তাকে জবাবদিহি করতে হয়। রাতে বাড়ির খাবার না খেলে ভাসুরকে দিতে হয় পাই পয়সার হিসেব। চিরন্তন বাধ্য ছাত্রের মতো দাদাকে সব প্রশ্নের উত্তর দেয়। তারপর ঠুকে ঠুকে শুরু হয় কথা। কি শিক্ষা দাও বাড়ির বউকে যে খরচ বাড়িয়ে দেয়? বনহির অসুস্থতার সময় ভাসুর বলেছিলেন, এত ওষুধের খরচ যে আমার ভাইটা একেবারে দেউলিয়া হয়ে যাবে। ভাসুরের সামনে বসে খেতেও দ্বিধা হয় বনহির। তার পাতে তরকারি দেখে ভাসুর বলেন, কম তরকারি দিয়ে খাওয়া তোমার অভ্যাস নেই না? অপমানে বনহির সর্বাঙ্গ জ্বলে, চোখ ফেটে জল আসে। মনে পড়ে যায় বাবার কথা। বনহির পাতে বড় পিসের মাছ বা রোজ শেষ পাতে মিষ্টি না থাকলে বাবাও ঠিকভাবে খেতে পারতেন না। পরের বেলাতেই চলে আসতো সব জিনিস। কারা যেন বলেছিল, মেয়েদের জীবনে বাবা ও স্বামী হলো দুই বট গাছ। বাবার পরে স্বামী তাকে আগলে রাখে। চিরন্তনের কথা ভাবলে আরও কষ্ট হয় বনহির। রাগও, কখনো শক্ত হয়ে কথাই বলতে পারে না মানুষটা। স্ত্রীর সঙ্গে 1 ঘন্টা কথা বললে সে দাদা দিদির সঙ্গে 2 ঘন্টা কথা বলে। চিরন্তনের ধারণায় ভাই বোনের উপস্থিতিতে বেশিক্ষণ স্ত্রীর সাথে কথা বলা অপরাধ। ধীরে ধীরে সময় বনহিকে বাস্তববাদী করে তুলেছে। সে ভাবে সোজা রাস্তাটা ধরে মেয়েবেলায় ফেরা তার হবে না। মায়ের ওপর তার ভীষণ অভিমান হয়। মনে মনে প্রশ্ন করে, একভাবে বড় করলে আর সম্পূর্ণ ভিন্ন মেরুর এক পরিবারে বিয়ে দিলে কেন? এখন রাস্তার দিকে তাকিয়ে শুধু বাবার আসার প্রতীক্ষায় প্রহর গণে বন্যি। বাবা আসেন মাঝে মধ্যেই, কখনো গাছপাকা আম পেঁপে, কখনো পছন্দের মিষ্টি নলেন গুড়, শীতল ষষ্ঠীর দিন গোটা সেদ্ধ, দুর্গাপুজোর সময় জামা কাপড় নিয়ে আসেন। রাস্তায় বাবার ঝলক দেখতে পেলেই যেন ধরে প্রাণ ফিরে পায় বনহি। মনে হয় সে অসহায় নয়, তার আশ্রয় আসছে তার কাছে। ধুমধাম করে বিউর 5 বছরের জন্মদিনের আয়োজন করা হয়েছে। বিউ বন্নি ও চিরন্তনের মেয়ে বিয়াঙ্কা। সন্ধ্যায় অনেক নিমন্ত্রিতরা আসবেন। সকাল থেকেই বাড়িতে তোড়জোড় চলছে। রান্নার বেশিরভাগ দায়িত্বে যথারীতি বন্নি, সঙ্গে অবশ্য একজন সহায়িকাও আছে। কিছুদিন হলো শ্বশুরমশাই একজন রান্নার লোক রেখেছে। বন্নির মা কয়েকদিন ধরে অসুস্থ। চাকরির জন্য দাদা বৌদিও রাজ্যের বাইরে। বাবা তাই দুপুরবেলা এসেছেন নাতনিকে আশীর্বাদ করতে। সঙ্গে এনেছেন অঢেল উপহার। বাবাকে থালা সাজিয়ে খেতে দিয়েছে বন্নি। তেল কই রান্না হয়েছিল। বাবা ভীষণ কই মাছ খেতে ভালোবাসেন।
বাবাকে তাই 2 পিস কই মাছ দিয়েছিল বহ্নি। বহুদিন পরে চোখের সামনে বাবাকে তৃপ্তি করে খেতে দেখে ভীষণ খুশি হয়েছিল সে। খাওয়ার পরে দাদু নাতনি মিলে গল্প করছিল, দুজনের ভীষণ ভাব। ডাইনিংয়ের চেয়ারে বসে হঠাৎ মুখে ক্রূর হাসির রেখা ফুটিয়ে সেজ ভাসুর বহ্নির দিকে তাকিয়ে বলেন, রাতে ভিড়ের মধ্যে যদি বেশি মাছ না জোটে, তাই দুপুরে এসে ঠিক 2 পিস কই সাটিয়ে দিলেন। জালিয়াত লোক তোমার বাবা। বিস্ময় ও অপমানে বহ্নি স্তব্ধ হয়ে যায়। সেজ ভাসুরের নীচতা তাকে বিমূঢ় করে। ছুট্টে পাশের ঘরে চলে যায় বহ্নি। বাবা নিশ্চয়ই শুনতে পেয়েছেন সেজ ভাসুরের বলা শব্দগুলো, তাই তো উঠে দাঁড়িয়েছেন। তার মুখটা কালো হয়ে আছে। দৃঢ় স্বরে বহ্নি বলে, কোনো দিন আর তুমি এই বাড়িতে এসো না বাবা। আমাকে এদের হাতে তুলে দিয়েছিলে তুমি, আর ফেরা সম্ভব নয়। ফিরলে তোমরা কি আপন করবে আমাকে? তাই বলছি, আর কোনো দিন আসবে না এখানে। ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন বাবা। ছুট্টে দোতলার বারান্দায় যায় বহ্নি। তার বাবার চেহারার দীপ্তি দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু আজ বহ্নি দেখে এক নুব্জ অপমানিত বয়স্ক মানুষ মাথা নিচু করে সামনের রাস্তা ধরে বাস রাস্তার দিকে এগিয়ে চলেছেন। হাউ হাউ করে কেঁদে ওঠে বহ্নি। বাবা বলে চোখ খোলে বহ্নি। এখনো চোখ বন্ধ করলেই বিউর জন্মদিনের দুপুরে রাস্তা ধরে মাথা নিচু করে বাবার হেঁটে যাওয়া দেখতে পায় সে। সেই ঘটনার পরে আর কোনো দিন এই বাড়িতে আসেননি বাবা। বহ্নি বাড়ি গেলে দেখা হতো। বাবা আগের মতোই তাকে কাছে টানতে চাইতেন, কিন্তু বহ্নি তার বাবার সামনে সহজ হতে পারেনি। জন্মের সময় মেয়ের মুখে তেজ দেখে নাকি বাবা নাম রেখেছিলেন বহ্নি, কিন্তু নিজের ভিতরে কোনো তেজের হদিশই পায়নি বহ্নি। অশান্তিকে ভয় পেত বলে প্রতিবাদের ভাষা তার মুখ দিয়ে বেরোতো না। প্রতি মুহূর্তে নিজেকে ধিক্কার জানায় বহ্নি। নিজেকে প্রশ্ন করে, কেন সে সেই দিন সেজ ভাসুরের করা অপমানের প্রতিবাদ করতে পারেনি? কেন পারেনি গর্জে উঠতে? বহ্নির চোখের সামনে তার চিরপরিচিত রাস্তাটা। এখন বেশিরভাগ সময় ব্যালকনিতে বসে রাস্তাটা দেখে কাটায় সে। শ্বশুর শাশুড়ি ও বড় ননদ গত হয়েছেন বহু বছর। অন্য ভাইদের খেপে খেপে টাকা দিয়ে পুরো বাড়িটা কিনে নিয়েছে চিরন্তন। সেজ ভাসুর যা মেয়ের শ্বশুরবাড়ির শহরে শিফট করেছেন। একজন সবসময়ের লোক রেখেছে চিরন্তন, তাই বহ্নিকে আর খুব একটা সংসারের ঝক্কি নিতে হয় না। এখন রাস্তা ধরে লোকের আনাগোনা দেখেই দিন কাটায় সে। চিরন্তনের কথা ভেবে আজ বহ্নির বুক কাঁপছে। সময়ের সঙ্গে চিরন্তনের অনেক পরিবর্তন এসেছে। স্ত্রী সন্তান কেন্দ্রিক জীবনেই এখন খুশি সে। বিউ চিরন্তনের প্রাণ। 1.5 মাস হলো বিউর বিয়ে হয়েছে, অ্যারেঞ্জড ম্যারেজ। আজ বিউর শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকী। নিমন্ত্রণ করেছিলেন তারা। সকাল থেকে বহ্নির গা ম্যাচ ম্যাচ করছিল বলে সে যায়নি। চিরন্তন গেছে মেয়ের বাড়ি। বহ্নির ভয় হয়, আজও কি এক বাবা লাঞ্ছিত হয়ে ফিরবে? রাস্তাটায় এখন অনেকগুলো বড় বড় আলো লাগানো হয়েছে। হঠাৎ আলোর নিচে চোখ পড়তে আশ্চর্য হয় বহ্নি। চিরন্তনের এক পাশে বিউ, অন্যদিকে শুভ, বিউর বর। 3 জনে হেঁটে বাড়ির দিকে আসছে। হঠাৎ ছুট্টে রাস্তায় চলে যায় বহ্নি। মেয়ের দিকে তাকিয়ে বলে, কিরে তোরা? বিউ হেসে বলে, চিল মা, আসলে কাকু কাকিমা আজ রাতের ট্রেনে সেকেন্ড হানিমুনের জন্য চলে গেল। আমি তো শুভকে বলেই রেখেছিলাম যে কয়েকদিন তোমাদের কাছে থেকে যাব। শুভ হেসে বলে, কাকিমা, বাবার লাডলিকে কিছুদিন বাবার কাছে থাকতে দাও, না হলে আমার গর্দান যাবে। আকাশের দিকে চেয়ে মনে মনে বহ্নি বলে, জানি বাবা, তুমি আমায় ক্ষমা করেছ। তাই তো আজ এক বাবার পথে কাঁটা নয়, বিছিয়ে দিয়েছ শুধুই পাপড়ি।